সিজেম উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি তোমাদেরকে। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? ইনশাল্লাহ ভালোই রয়েছো। তোমরা তো জানোই যে আমরা গত ক্লাসে নগদান বইয়ের এক ঘোড়া বই কিভাবে তৈরি করতে হয়, নিয়ম কানুনগুলো আমরা শিখেছি এবং একটি অঙ্ক আমরা করেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর তারই ধারাবাহিকতা আমরা দুগোড়া এবং তিন গোড়া নগদান বইও করব। সেই হিসাবে আজকে আমি দুগোড়া নগদান বই তোমাদেরকে করাবো। দুগোড়া নগদান বই শেখার আগে আমরা জানবো দুগোড়া নগদান বই কাকে বলে বা কি জিনিসটা। আগে আমরা দুগোড়া নগদান বই সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে নগদ অর্থের পাশাপাশি ওরা কি করে, ব্যাংকের সাথেও লেনদেন করতে হয়। ব্যাংকের সাথেও লেনদেন থাকবে, নগদ অর্থের পাশাপাশি ব্যাংকের সাথেও লেনদেন পরিচালনা করে থাকে। কারণ আজকালকার যুগে নগদ টাকা লেনদেন একটু ঝুঁকিপূর্ণ বটে এবং কিছুটা অসুবিধাও বটে। সার্বিক দিক বিবেচনা করে ব্যাংকের সাথে লেনদেনের পরিমাণ বর্তমানে বেশি দেখা দিয়েছে। সুতরাং নগদ লেনদেনের পাশাপাশি ব্যাংকের সাথে যেহেতু লেনদেন সংগঠিত হচ্ছে, আমরা দুগোড়া নগদান বইয়ের মাধ্যমে আমার প্রতিষ্ঠানের নগদ উদ্বৃত্তের পরিমাণও জানতে পারবো, ব্যাংকের উদ্বৃত্তের পরিমাণও জানতে পারবো। এর জন্য আমাদের দুগোড়া নগদান বই তৈরি করতে হয়। এবং দুগোড়া নগদান বইতে কিভাবে তৈরি করব আমরা বলি। তোমরা তো জানবেই, একটু পরে জানবে। দুগোড়া নগদান বইতে যেহেতু নগদ ও ব্যাংক দুটি হিসাবে থাকবে, তাহলে আমরা মনে করব দুগোড়া নগদান বইতে একই সাথে নগদ ও ব্যাংক উদ্বৃত্তকে প্রভাবিত করবে। তাহলে দুগোড়া নগদান বইতে নগদ ও ব্যাংক উদ্বৃত্তকে প্রভাবিত করবে একই সাথে। কেন এবং কিভাবে আমি বলছি, তোমরা মনে রাখতে হবে। দুগোড়া নগদান বই তৈরি করার সময় দুটি লেনদেন আমাদেরকে এমন ভাবে মনে রাখতে হবে যাতে করে আমরা ভুল না করি। কেন? দেখো, দুটি লেনদেনের মধ্যে আমি দুটি লেনদেন লিখছি, এরপর বুঝাই দেব, তারপর তোমরা বুঝতে সুবিধা বোধ করবে। তোমরা তোমাদের খাতায় লিখে নিতে পারো দুটি লেনদেন খুব জটিল, এগুলোর আলাদা একটি নামও আছে, আমরা তা জানবো একটু পরে। প্রথম লেনদেনটি হইল ব্যাংকে নগদ অর্থ জমা দেয়া হলো, মনে করো 500 টাকা, 5000 টাকা। 2, ব্যাংক থেকে অফিস বা ব্যবসা যেটা মনে করো, অফিসের প্রয়োজনে উত্তোলন 2000 টাকা। শিক্ষার্থীরা, তোমরা দেখো, আমরা যাই হোক প্রথমে লিখেছি ব্যাংকে নগদ অর্থ জমা দেওয়া হলো। ব্যাংকে যখন নগদ অর্থ দেওয়া হয়, আমার কারবারে নগদ অর্থ কমে যায়, নগদ অর্থ কি হয়, মাইনাস হয়ে যায়, ব্যাংকে প্লাস হয়, ব্যাংকে গিয়ে প্লাস হয় বা বেড়ে যায়। তো তোমাদের সুবিধার জন্য আমি আর একটু ডিপে যাচ্ছি। নগদ অর্থ কমে যাওয়া মানে নগদান হিসাবে ক্রেডিটে বসা, এই টাকাটা ক্রেডিটে বসা, আর ব্যাংকে টাকাটা বৃদ্ধি পাওয়া মানে নগদান বইয়ে ব্যাংকের কলামে ডেবিটে বসা। তাইলে এখানে এই লেনদেনটা একই সাথে দুটা লেনদেনকে প্রভাবিত করছে। নগদ অর্থ কমিয়েছে, ব্যাংক হিসাবকে বাড়িয়েছে। আগে তো বলেছি এই নগদান বইটা দুগোড়া নগদান বইতে দুটি উদ্বৃত্ত আসবে, ব্যাংক হিসাব এবং নগদান হিসাব।
যাক, আমরা দ্বিতীয় লেনদেনটি করি। ব্যাংক থেকে অফিসের প্রয়োজন উত্তোলন করা হলো। ব্যাংক থেকে যখন অফিসের প্রয়োজনে টাকা তুলে নেওয়া হয়, তখন সরাসরি টাকাগুলো কোথায় চলে আসে? ব্যবসায় চলে আসে, আমার ক্যাশে চলে আসে। সেই ক্ষেত্রে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পায়। কিভাবে দেখো, নগদ আনবো হইতে তখন ডেবিট দিকে নগদ টাকা বেড়ে যাবে। নগদান হিসাব দিয়ে আমরা বাড়াই দিব, বৃদ্ধি পাবে, ডেবিট হবে বা প্লাস হবে। ব্যাংক থেকে কমবে, যে ব্যাংক থেকে উঠাচ্ছ তো, ব্যাংক থেকে কমবে, তাহলে ব্যাংক হিসাব থেকে কি হবে? মাইনাস হবে। তার মানে এটা হবে ক্রেডিট দিকে পড়বে। আমি একটু পর অঙ্ক করাচ্ছি। তাহলে আমরা দুবার নগদান বই তৈরি করার সময় বিশেষ করে দুটি লেনদেনের দিকে খুব মনোযোগী থাকবো, কারণ এই দুটি লেনদেন দ্বৈতভাবে একই সাথে দুই দিকেই বসে। আর দুই দিকে বসে, ডেবিট দিকে যদি নগদের করে টাকাটা বসে, ক্রেডিট দিকে সেটা ব্যাংকের করে বসবে, দেখতেই পাচ্ছ। আর যদি ক্রেডিট দিকে নগদের করে বসে, সেটা ডেবিট দিকে ব্যাংকের করে বসবে। কিভাবে বসবে আমরা দেখাবো একটু পরে, অঙ্কে আমরা শিখে নেব। তাহলে আমরা দুধরন নগদান বই তৈরির জন্য সবাই মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি। তোমরা খাতা কলম নাও এবং ঘর কিভাবে করে দেখো, আমি ঘর করাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দুবার নগদান বই করব। তো দুবার নগদান বই করার জন্য আমি যে সকল লেনদেন নির্বাচন করতে হবে, আমি তোমাদের বই থেকে লেনদেনগুলো বেছে নিয়েছি। কারণ আমি যদি বাইরে থেকে লেনদেনগুলো দিই, তোমরা সহজতা পাবে না। তোমাদের বইয়ের 110 পৃষ্ঠা কাজ, দুগার নগদান বইয়ের জন্য কতগুলো লেনদেন দেওয়া আছে, ওই লেনদেনগুলো থেকেই আমি এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য পোস্টারে তুলে নিয়ে এসেছি। 110 পৃষ্ঠার কাজ, ওখানে লেখা আছে নার্গিস বাদার্সের লেনদেনগুলো, সেই লেনদেনগুলো এখানে পড়াচ্ছি। ওখানে লেখা আছে জুন 1 হাতে নগদ ও ব্যাংকে জমা যথাক্রমে 7,000 ও 5,000। যথাক্রমে শব্দের অর্থ হলো হাতে নগদটা আগে আছে, এখানে টাকা আগে আছে যেটা, সেটা হাতে নগদের সাথে বসবে। ব্যাংকে জমা পরে আছে, টাকাটাও ব্যাংকে জমা পরে বসবে। যেমন হাতে নগদ 7,000, ব্যাংকে জমা 5,000 আমরা ধরে নেব। আমরা লেনদেনটা পরে বুঝে নেব। জুন 2 পণ্য ক্রয় বাবদ চেক প্রদান করা হলো। পণ্য ক্রয় বাবদ চেক প্রদান করলে তাহলে চেক দেওয়া মানে ব্যাংক থেকে টাকাটা কমে যাওয়া। চেক শব্দের অর্থ ব্যাংক বুঝবো আমরা। চেক মারফত পণ্য ক্রয়, পণ্য বিক্রয় 6,000 টাকা। চেক মারফত যখন তুমি পণ্য বিক্রয় করেছ, তোমার আয় হয়েছে, যার কারণে ওই টাকাটাই ডেবিটে পড়বে। কিন্তু টাকা তো ডেবিটে পড়বে বটে, কিন্তু এখানে তো চেক বলে দেওয়া আছে। চেক বলার কারণে এই টাকাটা আমরা ব্যাংকে বসাবো। চেকে পাওয়া গেছে। ব্যাংক হতে উত্তোলন 3,000 টাকা। দেখো তোমরা খুব মনোযোগ দিয়ে বুঝো, ব্যাংক থেকে উত্তোলন 3,000 টাকা মানে হলো তোমার ব্যবসায় টাকা ব্যাংকে রেখেছো, আবার ব্যাংক থেকে ব্যবসায় প্রয়োজনে টাকাটা উঠেছ। তাহলে টাকাটা ব্যাংক থেকে কোথায় আসছে? তোমার প্রতিষ্ঠানে আসছে, ব্যবসায় এসছে, তোমার ক্যাশ বাক্সে এসছে। এতে তোমার ব্যবসায়ের নগদ অর্থ বেড়েছে এবং ব্যাংক থেকে কমেছে। একটু আগে যে বললাম দুদিকে বসবে, তোমরা এখন বুঝবে যে যে লেনদেন নগদান বইয়ে ডেবিট দিকে এবং ক্রেডিট দিকে উভয় দিকে বসে, অর্থাৎ ডেবিট দিকে নগদের ঘরে বসলে ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে বসে, অথবা ডেবিট দিকে ব্যাংকের ঘরে বসলে ক্রেডিট দিকে নগদের ঘরে বসে, এই ধরনের লেনদেন যদি তোমরা পাও, সেই লেনদেনগুলোকে ইংরেজিতে বলা হয় কন্ট্রা এন্ট্রি, বাংলা বলা হয় বিপরীত দাখিলা। কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা আমরা দেখলেই বিশেষভাবে ওদের প্রতি জোর দিতে হবে। আশা করি বুঝেছ। এরপর আসি 10, প্রাপ্য বিলের অর্থ ব্যাংক কর্তৃক আদায় 2,000 টাকা। তুমি পাবে, দেনাদারের কাছ থেকে টাকা পাবে। ও টাকাটা দেনা তো তোমাকে নগদে দেয়নি, দিয়েছে প্রাপ্য, ব্যাংক কর্তৃক দিয়েছে ব্যাংকে জমা দিয়ে দিয়েছে। তাহলে আমার টাকাটা বেড়েছে কোথায়? ব্যাংকে। ব্যাংকে বেড়লে ডেবিট দিকে ব্যাংকের ঘরে বসবে। চেক প্রাপ্তি 8,000 টাকা।
তোমার একজন দেনাদার, সে তার নাম সাইদ। সাইদের কাছে তুমি ৮,০০০ টাকা পেতে, সে তোমাকে টাকাটা পরিশোধ করেছে, কিন্তু নগদে না, চেকে। তাহলে তোমার প্রাপ্তি বুঝাচ্ছে বিদায় আমি ডেবিট, কিন্তু টাকাটা চেকে বুঝাচ্ছি বিদায় ব্যাংকের করে। সোজা। আসবাবপত্র ক্রয় জুন ২০, আসবাবপত্র ক্রয় নগদে ৩,০০০ এবং ২,০০০ টাকা চেকে প্রদান করা হলো। তুমি আসবাবপত্র ক্রয় করেছো, আসবাবপত্র ক্রয় করার ফলে তোমার নগদ টাকা কমছে, বা ব্যাংক থেকে যদি চেকের মাধ্যমে ক্রয় করে পরিশোধ করে থাকো, তাহলে ব্যাংক থেকে কমছে। প্রথমে তুমি চিহ্নিত করতে হবে আমার লেনদেনটা কি ডেবিট বুঝাচ্ছে নাকি ক্রেডিট বুঝাচ্ছে। এখানে স্পষ্টই বুঝা যাচ্ছে প্রদান বুঝাচ্ছে বিদায়, নগদান বইয়ের প্রদান ক্রেডিট দিকে বসে, তাহলে তোমার পুরো লেনদেনটা ক্রেডিটে যাবে। নগদে দেওয়ার কারণে ৩,০০০ টাকা নগদ থেকে কমবে, আর চেকে দেওয়ার কারণে ২,০০০ টাকা ব্যাংক থেকে কমবে। ক্লিয়ার? জুন ২৬, মালিক কর্তৃক উত্তোলন ১,৫০০ টাকা। এখন মালিক তো উত্তোলন করেছে, তোমাকে বুঝতে হবে মালিক যে উত্তোলন করলো তা কি ব্যবসায়ের জন্য করেছে নাকি নিজের প্রয়োজন করেছে। যদি ব্যবসায়ের জন্য উত্তোলন করে তাহলে এটা একবার নগদে বাড়বে, একবার ব্যাংক থেকে কমবে। কিন্তু যদি মালিক নিজের প্রয়োজন উত্তোলন করে তাহলে তো সেটা তার ব্যবসাতে যাবে না, সেটা আসবে মালিকের পকেটে। তো মালিকের পকেটে যদি এসে থাকে তাহলে তো সে ব্যবসায় টাকাটা ইন করবে না, তাহলে শুধু কমছেই। আমরা অঙ্কে বুঝাবো। জুন ৩০, ব্যাংকে সুদ মঞ্জুর করলো ৫,০০০ টাকা। ব্যাংক যখন তোমার টাকা ব্যাংকে জমা রাখবে, আবার উঠাবে, তোমার লেনদেনের পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট একটি সমস্যা সে ব্যাংক তোমাকে তোমার জমাকৃত অর্থের উপর একটা সুদ প্রদান করবে। সেই সুদের টাকাটা তোমার আয় বিদায় নগদান হিসাবে ডেবিট দিকে ব্যাংকের করে ওই টাকাটা দেখাতে হবে। অর্থাৎ সুদ যখন মঞ্জুর করে তখন মঞ্জুরকৃত সুদটা প্রতিষ্ঠানের জন্য আয় বোঝায়, এবং সেই আয়টা নগদে না, সেই আয়টা ব্যাংকের আয়, এই জন্য এটা টাকাটাও ব্যাংকের ঘরে বসবে। এখন আসি আমরা অঙ্কটা করার চেষ্টা করি। তোমরা আসো, আমরা অঙ্কটা করে নিচ্ছি। হ্যাঁ, দেখো আমরা দুঘরের নগদান বইয়ের একটি ছক অঙ্কন করেছি, আশা করি তোমরা অঙ্কন করেছো। এখন আমি ওই ঘরটা বর্ণনা তোমাদেরকে করে দিচ্ছি, তোমরা তাহলে ঘরটা অতি সহজে বুঝতে পারবে। গত ক্লাসে আমরা এক ঘর নগদান বইয়ের ঘর করেছি, এবং তখন বলেছিলাম এক ঘর নগদান বই ঘর করতে প্রথমত আমরা কিন্তু বাম থেকে ডান দিকে লম্বালম্বি করে ঘর করব, উপরে নিচে করব না। খাতার পৃষ্ঠাও আমি ধরাই দিয়েছি, সেভাবে করবে আশা করি। তাহলে এভাবে ঘর করব, বাম দিক থেকে ডান দিকে রেখা টানবো, টেনে পৃষ্ঠাটাকে দ্বিখণ্ডিত করব। এই যে এখানে আমি আজকে করেছি, দ্বিখণ্ডিত করার পরে দুইটি ভাগ করব, ডেবিট ক্রেডিট। ডেবিট দিকে এক ঘর নগদান বইয়ের বেলা ডেবিট দিকে কত ছিল আমার 5টি, ক্রেডিট দিকে ছিল 5টি। অর্থাৎ এক ঘর নগদান বইতে মোট ঘর সংখ্যা ছিল 5টি 10টি। এখন যখন দুঘর নগদান বই করতে যাচ্ছি তাহলে আমাদের বাড়তি আর একটি ঘর বেড়ে যাবে, উভয় দিকে একটি করে দুটি ঘর বেড়ে যাবে। সেই ঘরগুলোর নাম হবে ব্যাংক। আমি এখানে সবুজ কালি দিয়ে লিখেছি তোমরা মনে থাকার জন্য, ব্যাংক কলাম। তাহলে এখন আমরা ঘরগুলো করি। ডেবিট দিকে আমি একটি পার্ট করেছি, ক্রেডিট দিকে আরেকটি পার্ট করেছি। ডেবিট দিকে ঘর আছে আমার 6টি, ক্রেডিট দিকে আছে আমার 6টি। বাড়তি ঘরটির নাম হলো ব্যাংক। তাহলে তোমরা স্পষ্ট বুঝতে পেরেছো দুঘর নগদান বই মোট ঘরের সংখ্যা কয়টি? 12টি। আচ্ছা, এই হলো আমার ঘরের বর্ণনা। যথারীতি আগে নিয়মে ডেবিট দিকে প্রাপ্তি সমূহ বসবে, ক্রেডিট দিকে প্রদান সমূহ বসবে। তাহলে আমাদের এখানে যে লেনদেনগুলো আমি দিয়েছি, বুঝিয়েছি তোমাদেরকে, সেই লেনদেনগুলো নিয়ে আমি এখন একটি নগদান বই প্রস্তুত করব। তাহলে নগদান বইয়ের আগে শিরোনাম দিয়ে দিই। শিরোনাম কি? আমাদের বইয়ের সাথে মিল রেখে দিয়েছি, যাতে করে তোমরা বার প্র্যাকটিস করে বুঝে নিতে পারো। নার্গিস এন্ড ব্রাদার্স এর দুঘরা নগদান বই। এখন আসি লেনদেনে। প্রথম লেনদেন আছে 2020 সালের জুন 1, হাতে নগদ ও ব্যাংকে জমা যথাক্রমে 7,000 ও 5,000।
তো আগেই বলেছি, তোমরা জানো মাসের প্রথম তারিখে যখন হাতে নগদ বলছে এটা ব্যালেন্স, আর যখন ব্যাংক জমা বলেছে এটাও আমার ব্যাংক ব্যালেন্স, দুটাই আমার ব্যালেন্স। সুতরাং দুটাই আমার ডেবিট দিকে বসবে। কিভাবে দেখো, তারিখের পরে তারিখ দিচ্ছি জুন, লিখে সবাই লিখে না, জুন 1। এখানে কি লিখবো আমরা, ব্যালেন্স বি ডি। নগদে কত, নগদে হলো আমার 7,000 আর ব্যাংক হলো আমার 5,000। অতি সহজ। ব্যালেন্স বিডি দিয়ে 1 তারিখে লেনদেনটা দিয়েছি। এখন 2 তারিখ পণ্য ক্রয় বাবা চেক প্রদান 4,000 টাকা। প্রদান প্রদান নিঃসন্দেহে তুমি বুঝে গেছো, প্রদান করা মানে দিয়ে দেওয়া, দিয়ে দেওয়া মানে চলে যাও, চলে যাওয়া মানে ক্রেডিট। এই যে প্রদানের দিকে বসবে। তারিখের ঘরে দাও 2020 কত তারিখ দেখাও তোমরা, জুন 2। এখানে লেনদেনটার নাম কি দিব আমরা, ক্রয় হিসাব দেব আমরা, কারণ ক্রয় করার কারণে তো আমার টাকাটা কমেছে। এই যে প্রদান করেছো 4,000 টাকা, সেটা কি নগদে নাকি চেকে? চেকে প্রদান করার কারণে আমরা টাকাটা নগদে লিখবো না, লিখবো যে ব্যাংকে। তাহলে নগদের ঘরে আমরা ইচ্ছে করলে একটা ড্যাশ দিয়ে দিতে পারি, তাহলে আমাদের রেখাটা টাকার পরিমাণটা সোজা থাকবে। কত লিখবো, 4,000। তাও লিখলাম। 4 তারিখ পড়ো, চেক মারফত পণ্য বিক্রয় 6,000 টাকা। চেক মারফত যখন পণ্য বিক্রয় করেছো, তোমার কাছে লেনদেনের ফলে প্রাপ্তি বুঝাচ্ছে, কারণ বিক্রয় করলে তোমার আসছে, বা আয় বুঝাচ্ছে। আয় বুঝালে তো প্রাপ্তি, প্রাপ্তি বুঝালে ডেবিট। তাহলে পরবর্তী তারিখ কত তারিখ দেখো তোমরা, 4 তারিখ, 4 জুন 4, বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব দিয়ে দাও। এখন আমরা ব্যাংকে দিব, যেহেতু চেক মারফত পেয়েছি তো ব্যাংকে দিয়ে দিব 6,000। আশা করি বুঝতেছো, বারবার চেষ্টা করতে হবে আমাদেরকে। এরপরে দেখো 7, ব্যাংক হতে উত্তোলন 3,000 টাকা। ব্যাংক হতে উত্তোলন 3,000 টাকা। আমরা একটু মুখে মুখে বুঝে নেওয়ার চেষ্টা করি। ব্যাংক থেকে যখন উত্তোলন করেছি, আমার নগদ টাকা বেড়েছে, ব্যাংক থেকে কমেছে। ব্যাংক থেকে যদি কমে, ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে পড়বে, আর নগদ টাকা যখন বেড়েছে, ডেবিট দিকে নগদের ঘরে পড়বে। তাই আমি তোমাদের বুঝার সুবিধার জন্য আগে টাকার পরিমাণটা লিখে দিচ্ছি। টাকার পরিমাণ 3,000। ব্যাংক থেকে যখন উঠিয়েছো তখন নগদে বেড়েছে, নগদে বেড়েছে, ডেবিট দিকে হয়েছে, কত টাকা উঠে এসেছে, 3,000। তাহলে আমরা প্রাপ্তির ঘরে লিখি, এই টাকাটা যে আমি পেয়েছি নগদে, কোথা থেকে এসেছে, কোন উৎস থেকে পেয়েছো, নিশ্চয় ব্যাংক থেকে। সো আমরা প্রাপ্তির ঘরে ব্যাংক হিসাব দিব। তারিখটা যথারীতি তোমরা দিয়ে দাও। কত তারিখ দিবে দেখে শুনে দাও, 7 তারিখ। আবার এই ব্যাংকের করে আর তখন আর বসবে না, ব্যাংক কে করে আমরা একটা হাইফেন দিয়ে দিতে পারি বা ড্যাশ দিয়ে দিতে পারি। একই লেনদেন আবার ক্রেডিট দিকেও বসবে। কেন আমি বুঝাচ্ছি তোমাদেরকে। নগদান হিসাব, নগদান হিসাব ব্যাংক থেকে কমছে 3,000 টাকা। হ্যাঁ দেখো, ব্যাংক থেকে যখন উত্তোলন করেছো, নগদে বেড়েছে 3,000 টাকা। আমরা প্রাপ্তির ঘরে লিখেছি ব্যাংক হিসাব। কেন, ব্যাংক থেকে টাকাটা নগদে বৃদ্ধি পেয়েছে, তাহলে ব্যাংক হিসাব লিখেছি। তারিখ 7 তারিখ। আর এখানে 7 তারিখে এই টাকাটা ব্যাংক থেকে কমেছে, কমে গিয়ে কোথায় বেড়েছে, নগদে। এই জন্য এখানে নগদান হিসাব দিয়েছি। তাইলে এই লেনদেনটা ডেবিট দিকে নগদের ঘরে বসছে, ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে বসেছে, দুই দিককে প্রভাবিত করেছে। বিদায় এই লেনদেনটির নাম হবে কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা। ইংরেজিতে বলা হবে কন্ট্রা এন্ট্রি, আর বাংলা বলা হবে বিপরীত দাখিলা। এই ধরনের যদি কোনো লেনদেন কোনো অঙ্কে আসে, তাহলে দুই দিকে বসছে বিদায় এটা যে কন্ট্রা এন্ট্রি, এটা বোঝানোর জন্য আমরা খতিয়ান পৃষ্ঠা করে একটা ক দিতে পারি। ক দিয়ে দিলে সহজে বুঝতে সুবিধা হবে কন্ট্রা এন্ট্রি।
আশা করি বুঝে গেছো। এরপর আমরা যাব পরবর্তী এন্ট্রিতে। প্রাপ্য বিলের অর্থ ব্যাংক কর্তৃক আদায় 2000 টাকা। তুমি দেনাদার কাছ থেকে টাকা পেতে, সেই টাকাটা তুমি পাচ্ছ বিদায় প্রাপ্তির দিকে আসবে, এবং নগদে পাচ্ছ নাকি ব্যাংকে পাচ্ছ সেটাই হলো তোমার এখন বুঝার বিষয়। তোমরা চেষ্টা করো তো প্রাপ্য বিলের অর্থ ব্যাংক কর্তৃক আদায়, যখন ব্যাংক কর্তৃক আদায় করেছে সেটা নিশ্চয়ই ব্যাংকে বেড়েছে। জুন 10 কি লিখবা? দেনাদার হিসাব দিলেও দিতে পারো, প্রাপ্য যদি আমরা দেনাদারটা দিই না, কারণ দেনাদার থেকে পাইছি তো। দেনাদার হিসাব কত টাকা পাইছো তুমি? 2000 টাকা। নগদে নাকি চেকে? ব্যাংক মারফত পাইছো তো, ওই জন্য আমরা ব্যাংকের করে টাকা দিয়ে দিতে হয়েছে। 13 তারিখে আসো, লেনদেন হচ্ছে চেক প্রাপ্তি 8000 টাকা। চেক পেয়েছো 8000 টাকা। কে দিয়েছে তোমাকে? কোন দেনাদার তোমাকে দিয়েছে। তাহলে দেনাদার নাম সাইদ, তোমরা সাইদের নামও দিতে পারো, দেনাদারও দিতে পারো। আর এখানে দেনাদারও দিতে পারো, আমরা প্রাপ্য হিসাবে দিতে পারি, অথবা এখানে প্রাপ্য হিসাবে দিতে পারি। আমরা প্রাপ্য হিসাবে দিতে পারি, এখানে দেনাদারও দিতে পারি। কত তারিখ? 13 তারিখ চেক পেয়েছো দেনাদার থেকে, তাহলে আমরা চেক হিসাব দিতে পারবো না, আমরা দেনাদার দেব। দেনাদার হিসাব কত টাকা? 8000 টাকা। আমরা নগদে পাই নাই, পেয়েছি কত? ব্যাংকে। শেষ। এরপর আসো আসবাবপত্র ক্রয় নগদে 3000 টাকা এবং 2000 টাকা চেকে। যখন ক্রয় বুঝে এসে আমার টাকাটা কমছে, প্রতিষ্ঠানের টাকা কমেছে কেন? যেহেতু আমি আসবাবপত্র ক্রয় করেছি। আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব নগদ টাকা কিনেছি 3000 টাকা এবং চেক দিয়ে কিনেছি 2000 টাকা। তাহলে নগদের ঘর দিব 3000, চেক দিয়ে কিনেছি 2000। আমাদের 13 তারিখের শেষ, 20 তারিখ শেষ। 26 তারিখ মালিক কর্তৃক উত্তোলন 1500 টাকা। মালিক উত্তোলন করেছে, কোথা থেকে উত্তোলন করছে? ব্যাংক থেকে নাকি ব্যবসা থেকে? কিছুই উল্লেখ নাই। তাহলে আমরা কি মনে করব? মালিক নিশ্চয় ব্যবসা থেকে উত্তোলন করেছে। তো ব্যবসা থেকে উত্তোলন করলে ব্যবসার নগদ টাকা বাড়ে নাকি কমে? নগদ টাকা কমে যা, কমে গেলে আমরা কি করব? মালিকে তুলে নিচ্ছে বিদায় সরাসরি উত্তোলন হিসাব দিতে হবে। ব্যবসা থেকে কমছে 1500। সর্বশেষ 30 তারিখ ব্যাংক সুদ মঞ্জুর করলো 500 টাকা। ব্যাংক যখন তোমাকে সুদ মঞ্জুর করছে নিশ্চয় তোমাকে দিয়েছে, তোমার অ্যাকাউন্টে বেড়েছে। সুদ কখনো হাতে হাতে বা নগদে দেওয়া হয় না, সুদ দেওয়া হবে কি তোমার ব্যাংক অ্যাকাউন্টে, সুদগুলো জমা হয়ে যাবে। ব্যাংক সুদ হিসাব 500 টাকা ব্যাংকে ধরে। আমাদের লেনদেন শেষ, এখন আমরা যোগ করব। দেখো তো ডেবিট নগদের ঘর, দেখো ডেবিট দিকে আছে 10000, ক্রেডিট দিকে 10000 আছে নাই? তাহলে আমরা আগে ডেবিটের যোগটা আগে করে নিই। নগদে আছে 10000, 10000 দাও। দেখো ব্যাংকের দিকে ডেবিটে বড় হবে 5, 11, 12, 13, 21, 21500, 21500, 5, হ্যাঁ 21500। ক্লোজিং লাইন দাও, একই টাকাটা আবার ক্রেডিট দিকে দিয়ে দাও। 10000, 21500। দেখো কি করেছি, ডেবিট দিকে যোগ করে আমরা ক্রেডিট দিকে দিয়েছি, ডেবিট দিকে যোগফলগুলো ক্রেডিট দিকে বরাবর করেছি। এখন আমাদের কাজ হবে নগদান হিসাবের ব্যালেন্স নির্ণয় করা, ব্যাংক হিসাবের ব্যালেন্স নির্ণয় করা। ব্যালেন্স নির্ণয়ের তারিখটা তো গত ক্লাসে আলাপ করেছি, তোমরা যারা দেখেছো আশা করি তোমরা সবাই বুঝে নিয়েছো। জুন তো ব্যালেন্স সিডি
কত হবে? 10,000 থেকে 4,500 গেলে আর কত? 5,500। আশা করি বুঝতে পারতেছো। এখন যোগ করো 4 4 3 7 8 9 9,000 গেলে আর কত বলো? আচ্ছা, আমি আবার বুঝাই দিই। বিয়োগ করেছি 21,500 থেকে 9,000, আর থাকবে আমার 12,500। তাহলে এটা হলো 5,500 হলো নগদ উদ্বৃত্ত, আর 12,500 হলো ব্যাংক উদ্বৃত্ত। এগুলো ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি গুলো পরবর্তী মাসের প্রথম তারিখের জন্য আমরা কি করব? ব্যালেন্স বিডি হিসাবে দেখাই দেব। জুলাই 1 ব্যালেন্স বিডি। নগদেরটা এইটা, নগদেরটা নগদের নিচে, ব্যাংকেরটা ব্যাংকের নিচে। এখানে কিন্তু কোনো ক্লোজিং লাইন হবে না, বুঝছো? আশা করি তোমরা সুন্দরভাবে বুঝেছো। আর বাকিটুকু তোমরা ভাষায় চেষ্টা করবে, তাহলে এখানে হবে আমাদের 12,500। তোমরা একটু দেখে নাও, 12,500 ক্লিয়ার? এতটুকু দুগণ নগদান বই। এরপরে আমাদের থাকবে 3 গণ নগদান বই। 3 গণ নগদান বইয়ের জন্য আমরা একটু পরেই চেষ্টা করব। আমরা 2 গণ নগদান বইটা শেষ করছি। 3 গণ নগদান বইয়ের জন্য তোমরা মানসিকভাবে প্রস্তুতি নাও। আমি 3 গণ নগদান বইতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 3 গণ নগদান বই সম্পর্কে জানবো। 3 গণ নগদান বইটি প্রস্তুতের জন্য আমি তোমাদের মেইন বইয়ের 111 পৃষ্ঠার সেলিনা অ্যান্ড ব্রাদার্সের লেনদেনগুলোই বেছে নিয়েছি। তোমরা বই খুললে পাবে যে 111 পৃষ্ঠাতে লেখা আছে সেলিনা অ্যান্ড ব্রাদার্সের লেনদেনগুলো অবলম্বনে একটি 3 গণ নগদান বই প্রস্তুত করো। আমি সেই লেনদেনগুলো তোমাদের সুবিধার জন্য এখানে পোস্টারে উপস্থাপন করেছি। আশা করি তোমরা তোমাদের বইয়ের সাথে এই লেনদেনগুলো মিলালে অতি সহজে অঙ্ক করার সময় ব্যবহার করতে পারবে। এখন আমি সরাসরি বোর্ডে চলে যাচ্ছি। তোমরা বোর্ডে আমি একটি ছক অঙ্কন করেছি, সেই ছকটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা, আমরা 3 গণ নগদান প্রস্তুতির জন্য চক অঙ্কন করেছি। নিশ্চয় তোমরাও তোমাদের নিজ নিজ খাতায় চকটা অঙ্কন করে নিয়েছো। এখন আসি, আমরা একটু আগেই করেছি 2 গণ নগদান বই। 2 গণ নগদান বইয়ের সাথে 3 গণ নগদান বই ছকের কোনো পার্থক্য নেই। শুধু পার্থক্য রয়েছে ডেবিট দিকে একটি বাট্টার ঘর বাড়বে, ক্রেডিট দিকে একটি পাট্টার ঘর বাড়বে। আমি তোমাদের বোঝানোর জন্য কালার পেন দিয়ে লিখেছি, আশা করি তোমরা বুঝেছো। তাহলে একটু আগে যে বললাম 2 গণ নগদান বইতে ডেবিট দিকে 6টি ঘর থাকবে, ক্রেডিট দিকে 6টি ঘর থাকবে। তাহলে মোট কয়টি ঘর থাকবে? 12টি। তাহলে 3 গণ নগদান বইতে মোট কয়টি ঘর থাকবে? বুঝতে পেরেছ? ডেবিট দিকে 7টি, ক্রেডিট দিকে 7টি। তাহলে কয়টি? 14টি। তাহলে আমরা আমাদের এমসিকিউ আনসারের জন্য সহজ একটা কোশ্চেন আমরা তৈরি করতে পারি। 1 গণ নগদান বইতে মোট ঘর সংখ্যা থাকবে 10টি, 2 গণ নগদান বইতে 12টি, 3 গণ নগদান বইতে 14টি। যদি তোমাকে কোশ্চেন করা হয় 1 গণ নগদান বই এবং 3 গণ নগদান বইতে মোট ঘরের পার্থক্য কয়টি, বুঝতে পেরেছো? তাহলে কয়টি হবে? অতি সহজ, 7টি। তাহলে আমরা এখন অঙ্কটা করে ঘরটার সম্পর্কে একটু বুঝে নিই। ঠিক আগের মতোই বাম দিক থেকে ডান দিকে ঘর অঙ্কন করেছে, মধ্যবর্তী রেখা টেনেছি। আমার ডেবিট দিকে 7টি কলাম এঁকেছি, ক্রেডিট দিকে 7টি কলাম এঁকেছি। সবগুলো তোমাদের জানাশোনা। এখন আমরা সোজা লেনদেনে চলে যাব। সাল হলো আমার 2020। তাহলে 2 দিকের তারিখের ধর আমরা 2020 দিতেই পারি, কারণ এই তারিখের সালটা তো 2 দিকের জন্য সমান নাকি? হ্যাঁ। তাহলে আমরা প্রথম লেনদেন নগদ উদ্বৃত্ত 18,000 টাকা। আগেই বলেছ মার্চ 1 ব্যালেন্স
বিডি কত 18,000 টাকা, নগদ করে 18,000 টাকা দিলাম। ও ব্যাংক জমা অতিরিক্ত 3,000 টাকা, ব্যাংক জমা অতিরিক্ত বিদায়। এটা কিন্তু ডেবিট ব্যালেন্স বুঝাবে না, এটা ক্রেডিট ব্যালেন্স বুঝাবে। কারণ আমি তোমাদেরকে একটু বুঝাই দিচ্ছি, আমার বোর্ডের দিকে তাকাও সবাই। ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন, দুটো কিন্তু ভিন্ন জিনিস। ব্যাংক জমা শব্দের অর্থ হলো আমার ব্যাংকে টাকাটা জমা আছে, তাহলে ব্যাংকে যে টাকাটা আমার জমা থাকবে সেটা তো আমার ব্যালেন্স মানে আমার ডেবিটের কলামে আসবে। আর ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন মানে হলো আমার ব্যাংকে টাকাটা জমা নাই, জমা থেকে আমি অতিরিক্ত ভাবে বা এক্সেস টাকাটা তুলে নিয়েছি, তাহলে আমি ব্যাংকের কাছ থেকে এই টাকাটা ধার নিয়ে ফেলেছি। তাহলে ব্যাংকে থাকলে আমার ডেবিটে থাকতো, ব্যাংকের নাই, বরঞ্চ ব্যাংকের আমি আগে থেকেই ঋণগ্রস্ত হয়ে বসে আছি। তাহলে এটা আমার ডেবিট উদ্বৃত্ত না বুঝে ক্রেডিট উদ্বৃত্ত বুঝাবে। তোমরা খেয়াল করবা, ব্যাংক জমা থাকলে ব্যালেন্স বিডি দিয়ে ডেবিটে ব্যাংকের ঘরে পড়বে, আর ব্যাংক জমা অতিরিক্ত থাকলে ক্রেডিট দিকে আসবে। দেখো এইভাবে ব্যালেন্স বিডি, বাক্সাও খালি, নগদও খালি, এখানে লিখবো 3,000 টাকা। আশা করি বুঝেছো ব্যাংক জমা এবং ব্যাংক জমাকৃত ব্যাপারটা নিয়ে। এখন পরের লেনদেন 3, ব্যাংকে জমা দেওয়া হলো 5,000 টাকা, ব্যাংকে জমা দিয়েছে 5,000 টাকা। একটু আগে দুবার নগদান বইতে বলছি না, এমন কিছু লেনদেন আছে যেগুলো নগদান বইতে ডেবিটও বসে ক্রেডিটও বসে, সেই দুটি লেনদেন আমরা আগে আলাপ করেছি। তার মধ্যে একটি লেনদেন এখানে এসে গেছে। ব্যাংকে জমা দেওয়া হলো 5,000 টাকা, ব্যাংকে যখন টাকা জমা দিয়েছ টাকাটা বেড়েছে কোথায়? ব্যাংকে। কমেছে কোত্থেকে? নগদ থেকে। তার মানে যাবাদা বললি ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ডেবিট দিকে ব্যাংকের করে, ক্রেডিট দিকে নগদের করে। ব্যাংক হিসাব ডেবিট, দেখো আমি কিভাবে কি করছি। মাস 3, ব্যাংক ডেবিট দিকে নগদের করে, ব্যাংকের করে। ব্যাংকে জমা দিয়েছে তো ডেবিট দিকে টাকাটা পড়বে ব্যাংকের ঘরে, তাহলে এখানে নিঃসন্দেহে কি পড়বে? নগদান হিসাব। কন্টেন্ট কি বুঝাই যাচ্ছে? ক দিয়ে দাও, মাঠটা করো খালি, এটা খালি। আবার একই দিকে মার্চ 3, এখানে দিবা ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব দিয়ে টাকাটা কথা যাচ্ছে, নগদ টাকা থেকে যাচ্ছে। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ক্লিয়ার? এখানে একটা সি দিয়ে দাও বা ক দিয়ে দাও। আশা করি বুঝেছো। আরেকবার তোমরা চেষ্টা করবে বাসায় ভালোভাবে বুঝার, ধরে ফেলতে পারবে। 6, সাইমের কাছ থেকে 7,000 টাকা পূর্ণ নিশ্চিতিতে 6,800 টাকা পাওয়া গেল। আবার বলো, সাইমের কাছ থেকে 7,000 টাকার পাওয়ার পূর্ণ নিষ্পত্তিতে 6,800 টাকা পাওয়া গেল। তাহলে এই লেনদেন তারা বুঝাচ্ছে পাওয়া গেছে, পাওয়া গেলে ডেবিট, পাওয়া গেলে ডেবিট। এখন প্রশ্ন হলো, সাইমের কাছ থেকে তুমি পেতে কত? 7,000 টাকা, পাচ্ছ কত? 6,800 টাকা। কম পাচ্ছ নাকি বেশি পাচ্ছ? কম পাচ্ছ। যে টাকাটাই কম পাচ্ছ সেটা কি হবে আমরা এখন দেখছি। 80, কত তারিখ বলো? মার্চের কত তারিখ? 6 তারিখ। তাহলে সাইমের কাছ থেকে পাইছে তো, তাহলে লিখে রাখো না, সাইম হিসাব বা পানাদার হিসাব লিখলেও লিখতে পারো, দানাদার হিসাব হবে। সাইম হিসাব লিখো, অসুবিধা নেই। 7,000 টাকার মধ্যে নগদে পেয়েছো নাকি চেকে পেয়েছো বুঝে নিতে হবে আমাদের। নগদে পাওয়া গেল কত? পাওয়া গেল 6,800। কত কম পাওয়া গেল? 7,000 থেকে 6,800 টাকা বাদ দিলে কত? 200 টাকা তোমার জন্য বার্তা। সাইনকে তুমি 200 টাকা বার্তা প্রদান করেছো। এই যে বার্তা প্রদান করেছো সেটার নাম হলো প্রদত্ত বার্তা। তাহলে আমি 7,000 টাকার মধ্যে পেয়েছি
6,800 টাকা। কম পেয়েছি কত? 200 টাকা। কম পেয়েছি 200 টাকা। যে টাকাটা কম পেয়েছি সেই টাকাটা আমি সাইনকে ডিসকাউন্ট দিয়েছি, বার্তা দিয়েছি বিদায় সেটার নাম হবে প্রদত্ত বার্তা। এই প্রদত্ত বার্তার দিকে বসেছে। তাহলে 6,800 আর 200 মোট 7,000। ক্লিয়ার? ব্যাংকের কোন ফাংশন নাই, বসে গেল। এরপর আসো, সুমির দেনা পাবো 3,400 টাকা, চেক প্রদান ও বার্তা প্রাপ্তি। সুমি তোমার একজন পাওনাদার, তুমি তাকে 3,400 টাকার একটি চেক প্রদান করেছো এবং 100 টাকা বার্তা পেয়েছো। তাহলে সে তোমার কাছে পেতো 3,500 টাকা, তুমি দিয়েছো তাকে 3,400 টাকার একটি চেক, 100 টাকা তাকে কম দিয়েছো। যেটা কম দিয়েছো সেটাই হলো তোমার জন্য লাভ বা মুনাফা, এবং সেটার নাম হবে প্রাপ্ত বার্তা। রেডি? তাহলে আমরা লিখবো মার্চ 10 সুমির হিসাব। সুমির হিসাব আমরা চেকে দিয়েছি 3,400 টাকা। চেকে দেওয়াতে বার্তার ঘর খালি, বার্তার ঘর আসবে 100 টাকা। বার্তার ঘর দাও 100 টাকা, ব্যাংকের ঘর খালি চেক দেওয়ার কারণে ব্যাংক থেকে কমছে। আমাদের ব্যাংক থেকে 3,400 টাকা কমেছে আর বার্তার ঘর 100 টাকা বসেছে। ক্লিয়ার? এখন আমরা মার্চে 14 ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন 500 টাকা। কোন মালিক যদি ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করে সেটা কারবারের মূলধন থেকেই কমে বা নগদ টাকাই কমে, সেটা তো কারবারে আসছে না, কারবার থেকে চলে যাচ্ছে। চলে যাওয়ার কারণে সেটা প্রদানের দিকে পড়বে। এবং লিখো, মালিক যদি তুলে নেয় সব সময় উত্তোলন লিখতে হবে। মালিক তুলে নেওয়ার মানে হলো একদম এক সাথে তুলে নেওয়া, জীবনে আর এই টাকাটা ব্যবসাতে আনা হবে না। 500 টাকা বার্তা হতে যাবে না, নগদে যাবে। নগদ উত্তোলন করেছে বিধান নগদ থেকে কমেছে। যদি ব্যাংক থেকে উত্তোলন করতো তাহলে আমরা ব্যাংক থেকে কমাতে পারতাম। এরপর আসি আমরা মাস 16 পণ্য বিক্রয় 12,000 টাকা। পণ্য বিক্রয় করা হলে কি হবে বলো? আয় নাকি ব্যয়, ডেবিট নাকি ক্রেডিট? বিক্রয় করা হলে নগদ টাকা বৃদ্ধি পায় বা প্রাপ্তি বোঝায়, সুতরাং ডেবিট। বিক্রয় হিসাব কত টাকা তোমরা দেখে নাও, 12,000 টাকা। বার্তার ঘর খালি, ব্যাংকের ঘর খালি, যেহেতু নগদে বিক্রি করেছে। যদি চেকে বিক্রি করতো তাহলে আমরা টাকাটা ব্যাংকে দিতে পারতাম। মাস 18 5% বার্তা পণ্য ক্রয় 8,000 টাকা। তুমি 5% বার্তা দিয়ে বার্তার বিনিময়ে 8,000 টাকা পণ্য ক্রয় করেছো। তাহলে যার থেকে ক্রয় করেছো তিনি বিক্রেতা, বিক্রেতার কাছ থেকে 8,000 টাকা পণ্য ক্রয় করেছো 5% ডিসকাউন্টে। তাহলে ওনাকে কত দিতে হবে? 8,000 টাকা 5% 400 টাকা। 5 40 400 টাকা কম দিতে হবে। তাহলে আমরা যেহেতু ক্রয় করেছি, ক্রয় করলে ক্রেডিট 18। তাহলে ক্রয় হিসাব দেব। ক্রয় হিসাব, মাল ক্রয় করেছি 8,000 টাকা, দিয়েছি 400 টাকা কম। ওই 400 টাকা হবে বার্তার ঘরে। বার্তার ঘরে দেব 400 আর কত 7,600। বেশ, প্রদেয় বিলের অর্থ ব্যাংক কর্তৃক পরিশোধ। প্রদেয় বিলের অর্থ ব্যাংক কর্তৃক পরিশোধ, তাও ব্যাংক থেকে কমবে। আমার কি দিব? আমরা প্রদেয় বিল হিসাব। যেহেতু প্রদেয় বিলের টাকাটা ব্যাংক থেকে পরিশোধ করা হচ্ছে, সেহেতু আমরা ব্যাংক থেকেই কমাবো প্রদেয় বিলের টাকাটা। ওকে, তাহলে প্রদেয় বিলের টাকাটা ব্যাংক থেকে কমবে। কত কমবে স্যার? ব্যাংক থেকে কমাচ্ছি 2,000 টাকা। পণ্য ক্রয় এটা আসবে না, এই পাট্টা টাকাটা আসবে না। কেন? আমরা তো 400 টাকা কম দিয়ে ফেলছি। এই পাট্টা টাকাটা তো কারবারি বাট্টা। তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি আবার বলছি, কারবারি বাট্টা বিদায়। কারবারি বাট্টা নগদান বইতে আসে না, শুধুমাত্র নগদ বাট্টাটাই নগদান বইতে আসে।
পণ্য ক্রয়ের সময় ৮,০০০ টাকার পণ্য তুমি ক্রয় করেছো, ওখান থেকে 5% ডিসকাউন্ট সাথে সাথে বাদ দিয়ে ফেলছি আমরা, সাথে সাথে 400 টাকা বাদ দিয়ে ফেলছি। বাদ দিয়ে দোকানদারকে কত দিয়েছি? 7,600 টাকা। এই 7,600 টাকায় আসবে। যে 400 টাকা লিখেছিলাম সেটা কারবারি বার্তা বিদায় নগদান বইতে দেখানো যাবে না, তোমরা বুঝে নাও। এরপর আসো, আমরা 20 করেছি, 24 500 টাকা বার্তা মঞ্জুর করে আর এটা নিকট হতে 6,500 টাকা চেক পাওয়া গেল। প্রাপ্তি লিখো কত তারিখ? 24। আরিফের কাছ থেকে পাইছো তো, তাহলে আমরা আরিফের নামটা লিখে দিই। আরিফ হিসাব কত টাকা চেক পেয়েছ? 6,500 টাকা। চেক পাওয়া মানে ব্যাংকে বাড়া। বার্তা কত পেয়েছ? 500 টাকা বার্তা মঞ্জুর করে, তাহলে বার্তা প্রদান করেছো ওকে। এখন বলি, আরিফের কাছে তুমি পেতে 7,000 টাকা, আরিফ তোমার টাকা দিচ্ছে না, ওকে একটা তুমি অফার দিয়েছো যে ভাই দেখো তুমি আমার টাকাটা দিয়ে দাও, আমি তোমাকে 500 টাকা বার্তা প্রদান করব, ছাড় দেব। তাহলে আরিফ সুবিধাটা গ্রহণ করে 6,500 টাকা একটি চেক দিয়ে দিয়েছে, একটি চেক পাওয়া গেছে, অর্থাৎ আরিফ একটা চেক দিয়ে দিয়েছে আর 500 টাকা কম দিয়েছে। যে 500 টাকা কম দিয়েছে সেটা সেলিনা ট্রেডার্সের জন্য প্রদত্ত বার্তা, আর যে চেকটা পেয়েছে সেলিনা ট্রেডার্সের জন্য সেটা ব্যাংকের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ লেনদেন, ব্যাংক সুদ মঞ্জুর করলো 400 টাকা। আমাদের আর বাকি রইলো মার্চ 30 তারিখের লেনদেনটা। ওখানে কি লিখে আছে দেখাও? ব্যাংক সুদ ধার্য করলো 400 টাকা। এখানে দুটি অপশন, একটা হলো ব্যাংক সুদ ধার্য করা আর একটা হলো মঞ্জুর করা। বুঝো স্টুডেন্টরা, খেয়াল করো, এগুলো হলো টেকনিক। সুদ যখন ধার্য করতে বলে তখন ব্যয়, প্রতিষ্ঠানের ব্যয় অর্থাৎ মালিকের ব্যয়, আর সুদ যখন মঞ্জুর করা হয় প্রতিষ্ঠানের জন্য আয়। মঞ্জুর করলে খেয়াল করবা সব সময় ডেবিট, ধার্য করলে ক্রেডিট, এটা ব্যয় বিদায়। তাহলে আমাদের এখানে কি করেছে? ধার্য করছে, তাহলে ব্যয় হবে। তাহলে আমরা কি লিখবো? মার্চ 30 ব্যাংক সুদ, লেখো ব্যাংক সুদ হিসাব। টাকাটা বার্তাও বলবে, নগদ সোজা ব্যাংকে বলবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করি বুঝেছো। এখন আমরা ডেবিট দিকে যোগ করব, ক্রেডিট দিকে যোগ করব। যোগফল দেখো, বার্তার দিকে কোনো উদ্বৃত্ত হয় না, বার্তাটা যত আছে ততই বসে যাবে। যখন 500 200 700, ডেবিট দিকে 700 বসে যাবে, ক্লোজিং লাইন দিয়ে দাও। নগদ 18,000 আর 6,000 কত হবে? 24,800, 24 25 26 36,800, সবগুলো যোগ করলে 36,800 দাও। তোমরা বসাই দাও 36,800, ক্লোজিং লাইন দাও 5 6 11 11,500, 11,500। এই হলো আমাদের যোগফল। তাহলে বার্তার দিকে বরাবর বসিয়ে দিয়েছি, সবগুলো যোগফল যথাযথ বসিয়েছি। এখন আমরা যাবো ক্রেডিটে। ঠিক এই টাকাটা, বার্তার টাকাটা ক্রেডিটে যত আছে তত বসে যাবে, কিন্তু এই টাকাটা ক্রেডিটে নেব না। ক্রেডিটে কত আছে? বার্তা 100 দিলাম। এখন 36,800 ডেবিটের টাকাটা এখানে নেব। আমরা এতটুকু করেছি, তাহলে এতটুকুর ভিতরে 3টা ঘর আছে, আমাদের খেয়াল রাখতে হবে। 3টা ঘরের মধ্যে পাট্টার ব্যাপারে সহজ পদ্ধতি, যেদিকে যত বসে তত বসে গেছে, ক্লিয়ার। আর নগদের ঘরে ডেবিট দিক যোগ ফল বড় বিদায় ডেবিট দিকটা আগে যোগ করেছি, ব্যাংকের ঘরে ডেবিট দিকে যোগফল বেশি বিদায় ব্যাংকেটা আগে যোগ করেছি ডেবিটের দিকে। এই ডেবিটের যোগফল গুলো আবার ক্রেডিটে নিয়েছি। এখন ক্রেডিট গুলো যোগ করবো। 5,000 7 5 12,000 13,000 13,100, 13,100 গেলে আর কত বলো? তাহলে আমরা বিয়োগ করবো। 13,100 গেলে কত হবে? তাহলে আচ্ছা আমি দেখাই তোমাদেরকে। 5 আর 11, 11 আর 7
511 7 511 সাথে 18 হাতে আমাদের 1 6 6 13 কত 23,700 23,700 দেখেছো আমি একসাথে ডাইরেক্ট করে ফেলেছি 23,700 এখন আমাদের ক্রেডিট দিকে যোগফল 3,000 6,000 7,000 8,000 8,800 8,800 তো এখন তোমরা আমার মতো তো সরাসরি করতে পারবে না যদি পারো তো ভালো তোমরা ক্যালকুলেটর ইউজ করতেই পারো তাহলে আমার ক্রেডিট দিয়ে যোগফল হলো 8,800 8,800 এখন আমরা রাগ করতেই পারি 11,500 8,800 এখানে হবে 700 2,700 তাহলে আমি দুইটা স্টাইলে করেছি ডাইরেক্টও করা যাওয়া আবার আলাদা করে যোগ করেও বিয়োগ করা যায় তোমাদের কাছে যেটা স্বাচ্ছন্দ্য বোধ করো সেটাই করবা 2,700 এই হলো আমার ব্যালেন্স তো এইটা এই টাকাগুলোর নাম তো তোমরা জানোই তারপর আমি দেখি আবার তোমাদেরকে দেখাই দিই মার্চ মাসের 31 তারিখ নাম কি হবে বলো এটার নাম কি হবে ব্যালেন্স সিডি ব্যালেন্স সিডি গুলো পরবর্তী মাসের 1 তারিখে এপ্রিল 1 নাম দেব ব্যালেন্স বিডি নগদে আছে 23,700 ব্যাংকে আছে 2,700 এই হলো আমার নগদান বই এখানে কিন্তু ক্লোজিং লাইন হয় না তাহলে আমরা আজকে 2 গড়া এবং 3 গড়া নগদান বই শিখেছি ঘর সব কিভাবে করতে সব শিখেছি তবে স্টুডেন্টরা তোমরা কিন্তু মনে রাখতে হবে বাসায় যদি এই অঙ্কগুলো আবার প্র্যাকটিস না করো বারবার প্র্যাকটিস না করো তাহলে তোমরা এটা সহজে আয়ত্ত করতে পারবে না ভুল করে ফেলবে নগদান বই যেহেতু টাকার ঘর অনেকগুলো কোন টাকাটা কোন দিকে পড়বে ডেবিটে পড়বে নাকি ক্রেডিটে পড়বে সেগুলো তোমরা আগে থেকে কনফার্ম করে নিতে হবে ধন্যবাদ সবাইকে আমরা 3 গড়া নগদান বই পর্যন্ত করেছি আগামী ক্লাসে আমরা তোমাদের ওই যে বলেছি প্রথম ক্লাসে নগদ প্রাপ্তি জাবেদা নগদ প্রদান জাবেদা এই নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা ক্লাসটা শেষ করার পরে আমরা সৃজনশীল ক্লাসে যাব ইনশাআল্লাহ ততদিনে তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের বাড়ির কাজ আজকে যে দুইটা অঙ্ক করিয়েছি সেই দুইটা তোমরা আবার প্র্যাকটিস করবা নতুন করে আর কোনো আমি বাড়ির কাজ দিচ্ছি না আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমি নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা তোমাদেরকে শিখিয়ে সৃজনশীলে প্রবেশ করব কারণ সৃজনশীল অঙ্ক আমাদেরকে জানার জন্য যতটুকু জ্ঞান দরকার যতটুকু আমাদেরকে পলিসি কৌশল জানা দরকার সবগুলো আমরা শিখে নিয়েছি ইনশাআল্লাহ সৃজনশীলে আর আমাদের কোনো ব্যক্তিত্ব হবে না সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য দোয়া করি তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে আল্লাহ হাফেজ